মানুষ মারা থেকে শুরু করে ব্যাংক লুট ডাকাতি সব ক্ষেত্রে তো মানুষ একেবারেই নিষ্পেষিত হয়েছিল। তো এই জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে ওই স্বৈর শাসক থেকে আমরা মুক্তি পেয়েছি। তার সাঙ্গপাঙ্গরা ভেগে গেছে, কিছু জেলে আছে। আর বিপ্লব বা অভ্যুত্থান বলতে যেটা হয় যে একজনকে তো বিদায় করা হলো, মানে খারাপ লোককে, মানে প্রচণ্ড খারাপ লোককে বিদায় করা হলো। বিদায় করার পরে কি হবে পরবর্তী সময়টা আমরা চিন্তা করতে পারি নাই। যারা আন্দোলন করেছেন বা যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন না কেউই পারেন নাই। এবং ওই না পারার যেটা এখন আমরা যেটা ফলশ্রুতি দেখছি হয়েছে আগের যেই কারণেই লোকে বীতশ্রদ্ধ হয়ে গেছিল। যে ধরেন একটা মামলা হলে শত শত বিএনপি নেতাকর্মীদের নাম ঢুকিয়ে দেওয়া হতো এবং তারপরে তাদের গ্রেফতার করা, জেলে রাখা। মির্জা ফখরুল সাহেব তো বোধ হয় ৫-৬ বার এইভাবে মানে বিনা কারণের মামলায় গ্রেফতার হয়েছে। তো ওইটা তো আরও বেড়ে গেছে। এখন একটা হত্যা মামলায় ১০০ জনের কম আসামি হয় না, মানে ১০০ জনের নাম দেয়, ১৫০ জনের নাম দেয়, ২০০ জনের নাম দেয়, তারপরে আবার আরও ধরেন অজ্ঞাতনামা ৪০০-৫০০। এটা তো হতে পারে না। মানুষ নিশ্চয়ই খুন হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, নিশ্চয়ই তার জন্য দোষী ব্যক্তি আছে। কিন্তু যখন আপনি এজাহারের মধ্যে ২৫০ জনের নাম দিচ্ছেন এবং পুলিশ এটা গ্রহণ করছে, এখন এখানে যে বারবার বলা হচ্ছে যে কেউ এসে যদি ১৫০ জনের নাম দিয়ে মামলা করে পুলিশের কিছু করার নেই। আরে পুলিশের আইনে অবশ্যই করার আছে। আমি কালকে থানায় গিয়ে বললাম যে গত রাতে আমার বাসা থেকে এরোপ্লেন চুরি হয়ে গেছে। তো পুলিশ তো আমার এই মামলা নিবে না, কারণ পুলিশ বলবে যে এটা তো অবিশ্বাস্য, আপনার বাসায় এরোপ্লেন, আমি যতই বলি আমার বাসায় এরোপ্লেন ছিল সে তো মামলা নিবে না। তো পুলিশেরও একটা প্রাথমিকভাবে একটা ঘটনা এইভাবে হয়েছে কি না ওইটা যাচাই বাছাই করার ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছে, আইনে দেওয়া হয়েছে। কারণ পুলিশও গত ১৫ বছর আইন অনুযায়ী তো চলে নাই, তো এখনও আইন অনুযায়ী চলছে না। আর ফলে এই যে মানে এখন আমরা জামিন বাণিজ্য বা এই যে এইসব মামলায় নাম দিয়েছি, টাকা দিলে নাম তুলে নিব, এগুলো তো আমরা অহরহ দেখছি। ফলে কিন্তু এখন ধরেন এই যে পুলিশ একটা মামলায় কাউকে গ্রেফতার করলো, ওর যে একটা গ্রহণযোগ্যতা, ওই গ্রহণযোগ্যতা তো শেষ হয়ে গেছে। এখন তো মানে তোমাকে গ্রেফতার করে গেছে কেন, লোকে হলো তুমি ম্যানেজ করতে পারো নাই, পুলিশকে ম্যানেজ করতে পারো নাই, বা যে এজাহার দিয়েছে তাকে ম্যানেজ করতে পারো নাই। এইটা যে এইভাবে তো হতে পারে না। কিন্তু এই যে জিনিসটা যে ভেঙে গেছে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম দিচ্ছে, এই জিনিসটাকে ভেঙে গেছে। এখন পুলিশকে এই পুলিশকে দিয়ে আপনি রাতারাতি তো ১ লক্ষ পুলিশকে নিয়োগ দিয়ে তাদের ট্রেনিং করে ভালো করতে পারবেন না। কিন্তু এখন যে এই জিনিসটা ভেঙে পড়েছে, এটা ঠিক করতে আমাদের বহু সময় লাগবে এবং বহু বছর এই নিরপরাধ লোক, মানে এখন আমাদের তো কারোর নিশ্চয়তা নাই যে কার নামে কোথায় কে মামলা দিয়ে দিচ্ছে। মানে আগে ধরেন মামলা দেওয়ার একটা অপরাধ ঘটলে ২ দিন ৩ দিনের মধ্যে মামলা দায়ের করতে হতো, কারণ আইনে ধরে নেওয়া হতো আপনি যদি ২ মাস পরে মামলা দায়ের করেন তাহলে আপনি আপনার ওই কাকে ফাঁসাবেন, কে আপনার শত্রু, ওইসব চিন্তাভাবনা করে এটা একদম মানে এটা মানে অপব্যবহার করার জন্য। কিন্তু এখন তো সব মামলা ২ মাস ৩ মাস পরে হচ্ছে। তখন এইটা যদি আপনি ধরেন নতুন সরকার আসলে সে যদি বলে যে ২ দিনের বেশি মামলা নিতে পারবে না, ২ দিনের দেরি হলে ঘটনা, এটা কার্যকর করতে অনেক সময় লাগবে। ফুটবল খেলার উদাহরণ দিই। ফুটবল খেলা আমরা মানে কতগুলি সাধারণ নিয়ম জানি যে ধাক্কা দিলে ফাউল হবে, হ্যান্ডবল হবে, অফসাইড হবে। হ্যাঁ, একটা খেলার সময় ২-৪ বার ব্যত্যয় হতে পারে, হয়তো ফাউল করেছে রেফারি দেখে নাই বা অফসাইড হয়েছে। কিন্তু পুরা খেলার মধ্যে যদি আপনি এই নিয়মকানুনগুলি একটুও না মানেন, ফুটবল খেলা হয়তো ঠিকই হবে, কিন্তু এই ফাউল করে, হ্যান্ডবল করে, অফসাইড করে যদি আপনি চলতে থাকেন, তখন ওই খেলার পরবর্তীতে যারা খেলতে আসবে তারাও মনে করবে যে এগুলি করে তো খেলা যায়। ফলে আবার ওটাকে ফুটবলটাকে নিয়মের মধ্যে ফিরিয়ে আনা কিন্তু দুরূহ হয়ে যায়। মানে ওইভাবে যদি ৩ বছর ৪ বছর ৫ বছর লিগ চলে, তারপরে ধরুন নতুন ব্যবস্থাপনা এসে বললো না এখন আগের নিয়মে মেনতে হবে, তখন তো সবাই একটা আপত্তি, হ্যাঁ আমরা তো ৩-৪ বছর এইভাবে তো ফুটবল খেলেছি। তো আমার দৃষ্টিতে এই ব্যত্যয়গুলি এত বেশি হয়েছে যে এগুলি হিসাব মিলানো একটু মুশকিল হয়ে যাবে। প্রত্যেকটা মামলায় এক পক্ষ জিতে এক পক্ষ হারে, তাই তো? তো যখন যেই পক্ষ জিতে সে টেলিভিশনে বলে আমি খুব খুশি, আমি ন্যায় বিচার পেয়েছি,
আর যে পক্ষ হারে সে তো সাধারণত বলে না আমি ন্যায় বিচার পাইনি, আমি উচ্চতর আদালতে আপিল করব। অর্থাৎ প্রত্যেকটা মামলায় প্রত্যেকটা রায়ে এক পক্ষ খুশি হয়, এক পক্ষ নাখোশ হয়। তখন বিচারকদের যদি এইটা চিন্তা করে রায় দিতে হয় তাহলে তো এটা রায় হবে না। আর এটা চিন্তা করতে হচ্ছে যে কারণ আমরা তো দেখছি এখন মানে অনেক রাজনৈতিক মামলায় কি রায় হবে ওটা মামলা কিছু না শুনেই আমরা বলতে পারছি। আর বিচারকরাও যেটা মানে বাধ্য করা হয়েছে যে ধরো আমাদের আমি কোনোভাবে তাদের পক্ষ নিচ্ছি না, কিন্তু ধরুন যে পুরো আপিল বিভাগকে একদিনে মানে শেষ করে দেওয়া হলো, এইটার যে ফলশ্রুতিতে এর পরের সরকার আসলে বা তার পরের সরকার আসলে এই কাজ যে করবে না, আমরা তো একবার খারাপ কাজের পথ দেখিয়ে দিয়েছি। এটা চিন্তাভাবনা করে অন্যভাবে করা যেত। হ্যাঁ, তারা পক্ষপাত দুষ্ট ছিলেন নিঃসন্দেহে, এটা কোনো মানে দ্বিমত নাই, কিন্তু পক্ষপাত দুষ্ট হলেও তাদেরকে 2 মাস 3 মাসের জন্য ছুটি দিয়ে আস্তে আস্তে সরিয়ে দেওয়া যেত একটা নিয়ম নীতির মধ্যে করে। কিন্তু এখন তো ধরেন ওই যে আবার কতজনের বিরুদ্ধে 12 জন বা 15 জন, তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা আছে, কিন্তু অভিযোগ হয়েছে বলেই বিচারপতিদের আপনি বিচার করতে দিবেন না, এগুলি অন্যভাবে চিন্তাভাবনা করে জিনিসটা করা যেত যাতে মানে সাপও মানে মরতো, লাঠিও ভাঙতো না। কিন্তু আমরা সাপ মারতে গিয়ে এখন লাঠি ভেঙে ফেলেছি। মব ভায়োলেন্স সম্পর্কে আমরা যত কথা বলছি, উৎকণ্ঠা প্রকাশ করছি বা এটা নিবৃত করার কথা বলছি, সেই তুলনায় সংখ্যালঘুদের ব্যাপারে কিন্তু এই ধরনের কথাবার্তা হয় নাই বললেই চলে। আর একটা কী জন্য হয়েছে, আমরা মনে করি যে সংখ্যালঘু নির্যাতনের কথা একটা অনেকের অবচেতন মনে ধারণা জমে গেছে, এটা বোধহয় ভারতীয় প্রোপাগান্ডা, আসলে কিছু হয় নাই। আর সরকারের তরফ থেকে ওইগুলি স্বীকার করা হচ্ছে না, বলছে যে হ্যাঁ 2-4টা হয়েছে কিন্তু এটা তেমন কিছু না। তো এইখানে আমরা নিঃসন্দেহে জিনিসটাকে মানে ধামাচাপা বললে হয়তো বেশি বলা হবে, কিন্তু আমরা এটাকে যেই গুরুত্ব দেওয়ার কথা, যেই ব্যবস্থা নেওয়ার কথা সেইভাবে নিশ্চয়ই মানে নিচ্ছি না। এবং সংখ্যালঘুদের আমরা মানে যেই তাদের প্রোটেকশন দেওয়া আমাদের দায়িত্ব, সারা দুনিয়ার চরম ডানপন্থীদের মতো আমাদেরও ইসলামী দলগুলিতে একই কথা বলছে যে এইখানে আমরা সবাই বাংলাদেশি, সবাই এক, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে কেউ নাই। এই বাক্যটাই হলো চরম ডানপন্থী। ধর্মীয় ডানপন্থী যারা, তাদের মানে জনসমর্থন কত আছে জানি না, কিন্তু আমাদের মানে রাজনৈতিক আলোচনায় তাদের শীর্ষে হলো জামাত ইসলামী। এবং অনেকেই মনে করেন যে জামাত ইসলামীর প্রচুর সমর্থন আছে। হ্যাঁ, এখন তারা যেহেতু প্রকাশ্য রাজনীতি করতে পারছে, যেটা গত বছর আগ পর্যন্ত তারা নিষিদ্ধ ছিল, পারতো না, তাদের মাঠে ঘাটে বেশি দেখা যাচ্ছে, তারা সভা করছে, তাদের কথাবার্তা মিডিয়ায় আসছে। কিন্তু সামনে যদি সুষ্ঠু নির্বাচন হয় তখন বোঝা যাবে যে আসলেই তাদের সমর্থন কত। আমার যেটা বিশ্বাস, ধর্মচর্চা আর ধর্মীয় রাজনীতি এই দুইটার মধ্যে দুইটা যে আলাদা জিনিস। আমি ধর্মচর্চা খুব ভীষণভাবে ধর্মচর্চা 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়লেই যে আমাকে ইসলামী রাজনৈতিক দলকে পছন্দ করতে হবে, এইটা বোধহয় আমরা এই বিভাজনটা অনেক আগেই করতে পেরেছি। তো ধর্মে আমাদের অটল বিশ্বাস আছে, কিন্তু সেইটা ভোটের দিন ব্যালটে আমার মনে হয় না প্রতিফলিত হবে। রাজনৈতিক দলগুলি প্রধান কালপ্রিট শব্দটা ইচ্ছা করেই ব্যবহার করছে। রাজনৈতিক দলের ভিতরে তো আভ্যন্তরীণ গণতন্ত্রের লেশমাত্র বিন্দুমাত্র নাই, এবং এইটা নিয়ে আমরা কেউ কথাও বলছি না। যে নিজের মধ্যে কোনো গণতন্ত্র চর্চা নাই, তাকে বলবেন যে মানে দায়িত্বে এসে দেশটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে চালাবে, এটা হতেই পারে না। এই যে একটা মানে গভীর যে একটা মানে দ্বিমুখী অবস্থান, আপনি একটা প্রতিষ্ঠান দিয়ে দেশ চালাবেন যে প্রতিষ্ঠানের মধ্যে গণতন্ত্র নাই, আর ওই প্রতিষ্ঠানই যখন দেশ চালাবে গণতান্ত্রিক উপায়ে পদক্ষেপগুলি নিবে, এটা হতেই পারে না। এবং আমাদের যে গণতন্ত্র, আপনার যে প্রশ্ন, যেটা গণতন্ত্র চর্চার কোনো সুবাতাস বইছে কি না, বইছে না। কারণ রাজনৈতিক দলের মধ্যে আমরা গণতন্ত্র চর্চার কোনো গত 1 বছরে তো আমি একটাও চিন্তা করতে পারি না যে রাজনৈতিক দলের কোনো মানে ধরুন উপজেলা ইউনিটি হোক, মানে ওই উপজেলা ইউনিটে ওই দলের ধরুন হোয়াট এভার করিম দল,
করিম দলের মধ্যে উপজেলা ইউনিটের প্রধান কে হবে ওইটা করিম দলের লোকজন বসে মিলে গণতান্ত্রিক উপায় ঠিক করেছে, একটা উদাহরণ তো নাই। কেন্দ্রীয় পর্যায়ে তো অনেক দূরে। তো এখন ওই দৃষ্টিতে আমি খুব কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। আমরা গণতন্ত্রের কথা বলছি, কিন্তু রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চার কথা বলছি না। গণতন্ত্র চর্চার রাজনৈতিক দলেরও স্বপ্রণোদিত কোনো পদক্ষেপ দেখছি না। এটা এইখানে তো এটা জমিদারির প্রথা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। আমাদের যে ছোট হোক বড় হোক রাজনৈতিক দল, 50টা রাজনৈতিক দলের নাম করা যাবে যারা প্রতিষ্ঠা লগ্নতে 30, 40, 50 বছর আগে যারা দলীয় প্রধান ছিল এখন তারাই আছে। আর 2-4টা দলে দলীয় প্রধান পদত্যাগ কখনো করে নাই, যদি মৃত্যুবরণ করেছে তাহলে তার সম্পত্তির উত্তরাধিকার যারা পেত সন্তান সন্ততি তারাই দলীয় প্রধান আছে। আমি তো মনে করতে পারি না যে একটা মোটামুটি বড় দলের বোধহয় খালি বাংলাদেশ কমিউনিস্ট পার্টিতে হয়েছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতিরা পদ ছেড়ে পদ পরিবর্তন হয়েছে। এখন যারা ছাত্র সমন্বয়ক যারা রাজনীতি করছে তাদের বয়স ধরুন 25 থেকে 30-এর মধ্যে, তাই তো? গত 15 বছরে রাজনীতি বলতে তারা কি দেখেছে? তারা তো বড় হয়েছে এইটাই দেখে যে ধরেন 60-এর রাজনীতি বা 70-এর রাজনীতিটা আদর্শের রাজনীতি ছিল, ডানপন্থী দল ছিল, বামপন্থী দল ছিল। কিন্তু এই ছেলেমেয়েরা তো বড় হয়েছে রাজনীতি মানেই চাঁদাবাজি, দখল বাণিজ্য। তারা তো রাজনীতি বলতে এইটাই দেখেছে গত 15-20 বছর ধরে। এর বাইরে তো যে আদর্শের কারণে, জনসেবা করার কারণে রাজনীতি হতে পারে তাদের সামনে তো একটা উদাহরণও নাই। রাজনীতিতে প্রভাবশালী হওয়া মানেই আমি চাঁদাবাজি করব, রাজনীতিতে প্রভাবশালী হওয়া মানে আমি দখলবাজি বাণিজ্য করব, রাজনীতিতে প্রভাবশালী হওয়া মানে আমি বা আমার পরিচিত লোক টেন্ডার পাবে। এটাই তো তারা গত 15 বছর, এর বাইরে তো তারা কিছু দেখে নাই। এবং রাজনীতি বলতে তারা এটা দেখেছে এবং এইটাই তারা যেটা যে আপনি বললেন যে মলিন হয়ে গেছে, কিন্তু এর দোষ তো আমি তাদের অবশ্যই তাদের দোষ আছে। এটা না করলেও এটা যে অপরাধমূলক কাজ এটা হয়তো তাদের বোঝা উচিত ছিল, কিন্তু বুঝতে পারে নাই। কারণ আমি যেই পরিবেশে বড় হচ্ছি ওই পরিবেশে তো আমাকে বড় করছে। আমি পরিবেশে যদি ভালো কাজ দেখি তাহলে আমি ভালো কাজ করতে উদ্বুদ্ধ হব। আর পরিবেশে যদি দেখি যে সবাই চুরি ডাকাতি করছে এবং চুরি ডাকাতি হলো উন্নতির স্বীকৃত একমাত্র উপায়, তাহলে আমি যদি চুরি ডাকাতিতে নেমে যাই আমাকে তো দোষ দিতে পারবেন না। তো আমি ছাত্রীদের ওই অবস্থাটা, তারা যে পারিপার্শ্বিকতার শিকার হয়েছে, যে পারিপার্শ্বিকতায় তারা বড় হয়ে উঠেছে ওইটা তারা শিকার হয়েছে, এই জন্য আমি তাদের দোষ দিচ্ছি না। আমরা যারা বয়সে তাদের তুলনায় বেশি, আমরা তো ভালো রাজনীতির কোনো উদাহরণ তাদের জন্য, যারা উঠতি বয়সের ছেলে মেয়ে তাদের জন্য তো আমরা রেখে যেতে পারি নাই। আমার মনে হয় যে তাদেরও এটা বদলতি হবে। ওটা যদি না হয় তাহলে আগামী নির্বাচনে আমরা সবাই ধারণা করছি যে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু এই বোধোদয় যদি না হয় আগামী 1-2-3 মাস মধ্যে লোকে যদি দেখে যে তারা ওই এটা যে চাঁদাবাজির অন্য দল, তাহলে তাদের নির্বাচনে যাওয়াটা কোনো মূল্যহীন হয়ে যাবে। যে 1 বছরের জোর গলায় বলবার মতো সাফল্য খুব বেশি নাই। দুর্নীতি বিভিন্ন মামলা বাণিজ্য, এই জামিন বাণিজ্য, এইসব সবই তবে চাঁদাবাজি, আগে 1 লক্ষ টাকা চাঁদা দিতে এখন 5 লক্ষ টাকা দিতে হচ্ছে, এগুলি সবই বেড়েছে। তাদের এখন যেটা কাজ করলে তাদের ব্যর্থতা অনেকাংশে আমরা ভুলে যাব, সেটা হলো সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। তা আমি আশা করব যে সরকার এখন থেকেই ওই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যাতে আয়োজন করে সেই দিকেই দৃষ্টিপাত করবে এবং সেই দিকেই মনোনিবেশ করে এর জন্য যা প্রয়োজনীয় কাজ তা এখনই করা শুরু করবে।